স্বাধীনতার পর থেকে ঢাকা শহরে একদিকে বাড়ছে নগর অবকাঠামো, অন্যদিকে হ্রাস পাচ্ছে সবুজের আচ্ছাদন ও জলাভূমির পরিমাণ। এতে ভূপৃষ্ঠের তাপমাত্রা, বাষ্পীভবন ও বায়ুদূষণ বাড়ছে। ফলে বসবাসের জন্য এই শহর দিন দিন অনুপযোগী হয়ে পড়ছে। এই নগরীকে বসবাসযোগ্য করে গড়ে তুলতে গবেষণা হয়েছে একাধিক। তারই ধারাবাহিকতায় রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে ঢাকা শহরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যে পরিবর্তন এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন নিয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় কর্মশালা। অনেক ভায়োলেশন হয়ে গেছে অলরেডি, এবং হিসাব করে যদি দেখি আমরা 95% বিল্ডিং ঢাকা শহরের ব্যত্যয়ের মধ্যে আছে। এবং এটা হিসাব করা হয়েছিল, যদি আমরা একটা আইন করছি যে এই বিল্ডিংগুলো আমরা কীভাবে সমাধান করব, আইদার আমরা ভেঙে ফেলতে হবে অথবা ওদেরকে বড় ধরনের আমরা জরিমানা করব। এবং আমি শিওর যে এখানে আজকে যারা আমরা আছি স্টেক হোল্ডার এবং আমাদের সরকার সবাই মিলে যদি ব্যত্যয়টা আমরা শুধু ঢাকা শহরে আমরা কার্যকর করতে পারি, প্রায় পদ্মা ব্রিজের সমান টাকা আমরা তুলতে পারবো। গ্রিন স্পেস নিয়ে কাজ করার সুযোগ যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের আছে, এবং সেই সাথে সাথে আমরাও বিশ্বাস করি যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটি আরবান ফরেস্ট্রি ইউনিট যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে জায়গায় স্পেসগুলো আছে সেই জায়গায় আমরা কোনো জায়গায় হয়তো টেকনিক্যাল know-how এবং কোনো জায়গায় হয়তো ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশনে আমরা যেতে পারি। অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, যে কোনো পরিকল্পনাতেই বিবেচনায় রাখতে হবে যে জীববৈচিত্র্য এবং শহরবাসী উভয়েই একই বাসস্থানের অংশীদার। আর পরিকল্পনা ছাড়া গড়ে ওঠা শহরে জীববৈচিত্র্য সুরক্ষিত রাখা যায় না। 209 প্রজাতির বন্যপ্রাণী এই অঞ্চলে ছিল, এখন কিন্তু অনেকগুলোই আমরা এই অঞ্চলে আর পাই না, লোকালি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু অন্য জায়গায় বাংলাদেশে পাওয়া যায়। এবং এই যে প্রজাতিগুলো যে জায়গাগুলো তো পাওয়া যায়, সেই জায়গার হ্যাবিটেটগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা দখল করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি, বিভিন্নভাবে আমরা এগুলোকে ধ্বংস করে ফেলেছি আরবানাইজেশন, আনপ্ল্যান্ড ওয়েতে আরবানাইজেশন করতে গিয়ে। সবচেয়ে দুঃখের বিষয়, এই ফিল্ডে যারা কাজ করেন দেখবেন যে আমরা বায়োডাইভার্সিটির কথা ঠিকই বলি, ওয়াইল্ড লাইফের কথা ঠিকই বলি, কিন্তু যখন আমরা আরবানাইজেশন করি, ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস করি, তখন এগুলোর কথা একদমই ছোট্ট একটা বাজেট দেওয়া হয়, ছোট্ট একটা টাইম দেওয়া হয়, বলা হয় যে বাজেট অল্প, টাইম অল্প, এর মধ্যেই করে দিতে হবে। তখন আমরা করি কি, যত দ্রুত সম্ভব সেকেন্ডারি ডাটার উপর নির্ভরশীল হয়ে যায়। সেকেন্ডারি ডাটা কিন্তু সবসময়ের জন্য ভালো না। কর্মশালায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, বড় পরিকল্পনা নিয়ে সময় সাপেক্ষ কাজ করার সুযোগ অন্তর্বর্তী সরকারের নেই। তারপরও এই সরকার কয়েকটি বিষয় গুরুত্ব সহকারে ভাবছে। আপনারা যে সময়সীমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে আপনারা 2025 বলেছেন, তার মানে হচ্ছে কাজটা কিন্তু সহসা শুরু হচ্ছে না। 2025 পর্যন্ত আমাদেরকে আবার বসে থাকতে হবে, এর মধ্যে কিন্তু আরো অনেক বেশি ক্ষতি আমাদের হয়ে যাবে। কাজে কিছু কাজ আশু করাটা জরুরি। কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি, সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার। এই প্ল্যান করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগা উচিত না। তারপরে আপনি বাজেটের কথা বলেন। হ্যাঁ, আমার কাছে প্রায় এরকম প্রকল্প আসে যে অমুক খালটাকে পুনর্খনন করতে হবে, দখল মুক্ত করতে হবে, কত টাকা লাগবে? 700 কোটি টাকা। একটা খালেই যদি আমার 700 কোটি টাকা যায়, তাহলে এতগুলো খালকে দখল মুক্ত করে এগুলোর সংযোগ স্থাপন করে একটা ব্লু নেটওয়ার্ক আমি কেমন করে ঠিক করব? সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় যে প্রকল্পই নেওয়া হোক না কেন, সেটি বাস্তবায়নে স্থানীয়দের সম্পৃক্ত করতে হবে। তা না হলে প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।